দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে নতুন করে আবার আলোচনায় বাংলাদেশ থেকে টাকা পাচার। একদম সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন পরিসংখ্যান যা ধারণা দিচ্ছে তাতে বছরে গড়ে অন্তত 24,000 কোটি টাকা পাচার হয় দেশ থেকে, এবং 50 বছরে এই পাচারের পরিমাণ 12 লাখ কোটি টাকা পার হয়ে গেছে, এবং সেটি নতুন মাত্রা পেয়েছে আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসনামলে। সেই টাকা পাচার ফেরত আনা এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এখনকার অন্যতম আলোচ্য বিষয়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সফর, সেই সফরে কূটনৈতিক আলোচনার চেয়েও প্রাধান্য পেয়েছে অর্থনৈতিক উন্নয়ন, এবং বিশেষ করে পাচার হওয়া টাকা ফেরাতে কিভাবে যুক্তরাষ্ট্র সরকার কিংবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা পাওয়া যায়, সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। শিরোনাম নির্ধারণ করেছি পাচার হওয়া টাকা ফিরবে তো। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, স্বাগত আপনাকে। আছেন সিনিয়র সাংবাদিক অর্থনৈতিক বিশ্লেষক জনাব সুলতান মাহমুদ। সুলতান ভাই, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর এম আবু ইউসুফ। প্রফেসর ইউসুফ, আপনাকেও স্বাগত। আমরা খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকে দিয়ে একটা আলোচনা শুরু করতে চাই। আমরা এই যে দেখছিলাম যে 24,000 কোটি টাকা কিংবা 15,000 কোটি টাকা, কোনোটা জিএফআই এর পরিসংখ্যান, কোনোটা অন্য অন্য সংস্থার পরিসংখ্যান, কিন্তু টাকা যে পাচার হয় সেটা আমরা সাধারণ মানুষ সম্ভবত বুঝি যে আমরা দুবাইতে হঠাৎ করে আরাব খানের বিশাল স্বর্ণের ব্যবসা যখন দেখলাম, কিংবা প্রশান্ত কুমার হালদার যখন ভারতে যাওয়ার খবর পেলাম, এবং তাদের যে বিপুল টাকা, এই টাকাটা আসলে কিভাবে পাচার হয় যদি একটু সহজ করে বলেন। একটা প্রচলিত ধারণা যে বিনিয়োগ করেই পাচার করে বা ব্যবসা বাণিজ্যের নামে, শুধু কি সেই চ্যানেলেই পাচার হয়, নাকি এটা পাচার হওয়ার অন্য কোনো কি বলে আপনার প্রাতিষ্ঠানিক আয়োজনও থাকে? একটা বড় জায়গা থাকে যেটাকে আমরা বলি থেকে ট্রেড মিসপ্রাইসিং, অর্থাৎ বাণিজ্যের আড়ালে দেশ থেকে অর্থ চলে যাওয়া। এটা একটা বড় উপায়, এবং সেদিক থেকে বাংলাদেশ থেকে একটা বড় পরিমাণ টাকা বাইরে যাওয়ার একটা নজির আছে। সাম্প্রতিককালে আপনি দেখবেন যে রপ্তানি খাতের তথ্যগত বিষয় নিয়ে কিছু আলোচনা উঠেছিল, যদিও বলা হচ্ছে যে এই পরিমাণ রপ্তানি হয়নি, কিন্তু আমি আসলে এর সাথে দ্বিমত প্রকাশ করেছি এই কারণে যে আসলে এটি রপ্তানি হয়েছে, অর্থগুলো আসলে দেশে এখনো আসেনি। সুতরাং এই যে প্রায় $12 বিলিয়ন একটা পার্থক্য পাওয়া যাচ্ছে প্রতি বছর, 12 বাড়ছে পরিমাণটি, এটি পুরোটি যে আসলে মিসক্যালকুলেশন, কিছুটা মিসক্যালকুলেশন এবং কিছুটা অন্য ধরনের কিছু হয়, সেলস হয়, তাদের কিছু ডিসকাউন্ট সেলসের কারণে হয়, কিন্তু বাকি একটা বড় অংশ আসলে আসে না। সুতরাং ট্রেডের মাধ্যমে একটা মিসপ্রাইসিং তো আছেই, সেটা এখানে আমরা দেখতে পাই। কিন্তু ট্রেডে যেটা হয় সেটি তো বৈধ চ্যানেলে নাকি? হ্যাঁ, মানে বৈধ চ্যানেল, কিন্তু ওভার ইনভয়েসিং। হ্যাঁ, বৈধ চ্যানেল বা অবৈধ চ্যানেল যাই বলেন আপনি এই অর্থটি দেশের বাইরে চলে যাচ্ছে, কিন্তু এই অর্থটি দেশে আসছে না, সেটি এখানে একটা বড় বিষয়। অর্থাৎ আপনি যে মূল্য মানে আপনি করেছেন, প্রোডাক্ট কিনেছেন, তার থেকে অনেক আন্ডার মূল্য দেখাচ্ছেন দেশে, কিন্তু তার থেকে আসলে বেশি পণ্য বাইরে চলে যাচ্ছে, এবং সেখান থেকে আপনি যে টাকাটি, অতিরিক্ত টাকাটি, সেটি আর দেশে আনছে না, সেটি বাইরেই থেকে যাচ্ছে। এটি হলো একটি দিক। আর একটি দিক যেটা হচ্ছে যে যেটাকে আমরা হুন্ডি বলে থাকি, হুন্ডি তো আমরা আসলে বলে থাকি বাইরে, ইউজুয়ালি আমরা ব্যবহার করি আসলে বাইরে থেকে যখন দেশে টাকা আসে হুন্ডির মাধ্যমে, এইটি প্রচলিত আমাদের। কিন্তু দেশ থেকে যে বাইরে যায়, এটি একটি বহুল প্রচলিত ঘটনা, যে দেশ থেকেও আসলে বাইরে টাকা যাওয়ার ক্ষেত্রে এটি কিন্তু কোনো বৈধ চ্যানেল না, এটি এখান থেকে বাইরে টাকাগুলো চলে যায়। এমনকি এরকমও অভিযোগ রয়েছে যে গুলশান বনানী পাড়ায় এমন কিছু ফরেন এক্সচেঞ্জ ডিলার্স রয়েছেন যারা $1 মিলিয়ন নিচে ট্রানজ্যাক্ট করেন না ডেইলি, মানে ডেইলি বলছি না, সেটা কত দিনে, মাসে নাকি সেটা জানি না, কিন্তু হয়তো পার ডিল এর নিচে তারা করেন, এরকম অভিযোগও ছিল আগের সরকারের সময়, এরকম ধরনের অভিযোগও ছিল। সুতরাং সেখান থেকে বোঝা যায় যে হ্যাঁ, আমাদের বিপুল পরিমাণ অর্থ এইভাবেই বাইরে চলে যাচ্ছে। এটির মানে কিন্তু এই না যে তারা টাকা বাইরে চলে যাচ্ছে। এখান থেকে যেটি হচ্ছে যে এই এজেন্টসদের যারা রিপ্রেজেন্টেটিভ ওই দেশগুলোতে থাকছে, ওই দেশগুলোতে ফোন কল চলে যাচ্ছে, ফোন কল দিলে যে ঠিকানায় পৌঁছে দেওয়ার, সেই ঠিকানায় তাদেরকে
আর এখানে তারা লোকাল কারেন্সি, আর এখানে তারা লোকাল কারেন্সিতে এই টাকাটি ট্রানজ্যাক্ট হয়ে এখানে আসছে। সুতরাং এগুলো যে একেবারে আনআইডেন্টিফাইড থাকবে তা না, এগুলোকে চাইলে বিভিন্নভাবে এগুলোকে আইডেন্টিফাই করা যায়, এটি হলো আর একটি দিক। এবং এই অর্থগুলো যেটি যাচ্ছে, এই যেগুলো কিনা বাণিজ্যের মাধ্যমে বা লিগ্যাল চ্যানেল ব্যবহার না করে, এর ভিতরে বিভিন্ন রকমের অর্থ রয়েছে। এর ভিতরে যেমন ঘুষ দুর্নীতি রয়েছে, কালো টাকা রয়েছে, অপরাধজনিত টাকা রয়েছে, এমনকি দেশে সম্পদ বিক্রি করে দিয়ে, অনেক সময় আমরা জানি যেখানে অ্যাসেট বিক্রি করে দিয়ে যারা বিদেশে অবস্থান করছেন তারা অনেক সময় লিগ্যালি চাইলেও টাকাটা বাইরে নিতে পারে না, কেননা বাংলাদেশে ওই প্রভিশন নেই যে আপনি আপনার এখানকার কোনো অ্যাসেট সেল করে দিয়ে লিগ্যাল প্রসেস। অন্যান্য দেশগুলোতে এটা খুব সহজ নিয়ম, কিন্তু আপনি আমাদের দেশ থেকে এটা আপনি পারেন না। সুতরাং সেটাও একটা উপায় এটাকেও ব্যবহার করা হয় বাইরে টাকা পাচার করার ক্ষেত্রে। একদম স্পষ্ট। সুলতান মাহমুদ, আপনার কাছে একটু জানতেই চাই যে ঠিক কি পরিমাণ টাকা দেশ থেকে পাচার হয়? আমাদের এত সংস্থা, বাংলাদেশ ব্যাংক সহ অন্য সংস্থা, গোয়েন্দা সংস্থা, ইভেন এখন তো একটা ডিজিটাল ফুটপ্রিন্ট কোথাও না কোথাও থাকে। সেটা হুন্ডি করলেও তো লোকালি আমি আপনার অ্যাকাউন্টে যদি 5 লাখ বা 20 লাখ বা 20 কোটি টাকা দিই, আপনার লোক হয়তো সেটা দুবাইতে পৌঁছে দিচ্ছে। ফলে সেই পরিসংখ্যানটা কেন আমরা আসলে জানি না, অথবা এটা কি আসলে নাকি জানতে দেওয়াই হয় না সুনির্দিষ্ট পরিসংখ্যানটা? ধন্যবাদ মিশু। আমি যেটি বলতে চাই যে আপনি একেবারে টু দি পয়েন্ট বলেছেন যে আসলে কত টাকা পাচার হয়, এর অঙ্কটা কত, এটি কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কোনো জায়গা থেকে এই তথ্যটা এখন পর্যন্ত বের হয়নি বলতে বের করা হয়নি। সেটা কারা করবে? এটি করবার জন্য আপনি যেটি বলেছেন বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটি আছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যারা আছে, এনএসআই আছে, বা আমরা যদি বলি যে সিআইডি আছে, বা রাজস্ব বোর্ড, যেটি মোয়াজ্জেম ভাই যেটা বলছিলেন যে ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিংয়ের যে কথাটা বলছিলেন, এই যে জায়গাগুলোতে যারা ধরবে, গত 15 বছরের হিসেব যদি আপনি বলেন, আমি একটি ক্যালকুলেশন বলছি, ইন্টারন্যাশনাল একটি ফিগার বলছে যে প্রতি বছর শুধু ট্রেডের মাধ্যমেই পার ইয়ার গড়ে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়েছে। পাচার কিভাবে হয়েছে? এই টাকাটি সুনির্দিষ্ট তাদের ঠিকানায় পৌঁছে গেছে, সেটি ট্রেডের মাধ্যমেই হোক, আর এখান থেকে ইলিগাল, আপনি বলছিলেন যে লিগ্যাল হলে আর পাচার হবে কেন? জি, লিগ্যাল হলে তো পাচার হবার কথা থাকে না, ইলিগাল বলেই এটিকে আমরা পাচার বলছি। তো থেকে যাচ্ছে এটি হচ্ছে আপনার ট্রেডের মাধ্যমে। আর যেটি বলছেন হুন্ডি, এখন দেখেন আমরা ক্যাপিটাল ফ্লাইয়ের কথা বলি, ক্যাপিটাল ফ্লাই মানে এটি পাচার, ক্যাপিটাল ফ্লাই যেটি হচ্ছে সেটিও পাচার। টাকা শুধুমাত্র যে আপনার হুন্ডির মাধ্যমে যাচ্ছে বা আপনার কি বলে যে ট্রেড বা বাণিজ্যের মাধ্যমে যেটি যাচ্ছে, আমরা যেটা বলছিলাম, এর বাইরে কি হচ্ছে? আমরা গত 15 বছরে মাঠের সাংবাদিক হিসেবে আমরা যেটা জেনেছি, যদিও এর কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি আজও পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেনি, বাণিজ্যের সাথে বা অর্থের সাথে যতগুলো অর্গান আছে, আপনি যদি মোটা দাগে বলেন যে ব্যাংক, আপনি যদি বলেন যে মানি এক্সচেঞ্জ হাউস, আপনি যদি বলেন এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য, এই তিনটির মাধ্যমেই আমার কাছে মূলত দেশ থেকে টাকা বিদেশে চলে যাচ্ছে। এবং কেন যাচ্ছে এই তিনটির মাধ্যমে? আপনি দেখে থাকবেন যাদের নাম এসছে টাকা পাচারের তালিকায়, এদের প্রত্যেকের ব্যাংক আছে, আপনার যদি বলেন যে মানি এক্সচেঞ্জ হাউস আছে, অথবা না মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য আছে, এই তিনটির মাধ্যমে কিন্তু টাকা চলে যাচ্ছে। যদি আপনার মাধ্যমে যদি আমি মানি এক্সচেঞ্জ থেকে পাঠাতে যাই, তাহলে আপনার সাথে আমাকে নেগোশিয়েট করতে হবে, টুডে অর টুমোরো আমাকে এটা কোনো না কোনো জায়গায় হয়তো এটি বেরিয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা কি করেছি, আমরা যারা চতুর, এই ধরনের কর্মে খুবই চতুর, তারা কি করেছি, এই সংক্রান্ত যতগুলো সংস্থা আছে সবগুলোরই দোকান আমরা খুলে রেখেছি। ব্যাংক বলেন, মানি এক্সচেঞ্জ হাউস বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট এই প্রতিষ্ঠান বলি, আমি দোকান বললাম স্যাটায়ার করে, তো সেটি করেছি। আরেকটি হলো দেখেন
গল্পের তো ডালপালা জমা খুব দ্রুত ছড়ায়। আপনি যখন সত্য এবং সঠিক তথ্যটি না পাবেন তখন কিন্তু এটি কিভাবে বিস্তৃতি লাভ করে এটি আপনি জানেন যে আমরা মিস ইনফরমেশন বা ফেক বা আমরা যেটিকে বলে থাকি যে ফেব্রিকেটেড ইনফরমেশন, আপনি সঠিক ইনফরমেশনটা না পেলে স্পেকুলেশনটা চলে আসে সামনে। আমাদের কাছে এমন খবর এসছে যে বাংলাদেশ থেকে ডলার চলে গেছে জাহাজ ভরে। তো পাচারের তো অনেক যতগুলো পথ আছে, হয়তো গুঞ্জনও হতে পারে, বাট এই কথাগুলো কিন্তু এসছে এবং যে গুঞ্জনগুলো এসছে সেগুলো আদৌ সঠিক কি না বা মিথ্যা সেটি কিন্তু যাচাই বাছাই করবার বা প্রকাশ করবার জায়গাটা কিন্তু আসে। আপনাকে একটু থামাই। অধ্যাপক আবু ইউসুফ, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, আপনার কাছে একদম সরলভাবে জিজ্ঞাসা হচ্ছে, এই যারা টাকা পাচার করেন তাদের সাইকোলজিটা নিয়ে কখনো কাজ করেছেন কিনা, বা তারা আসলে কেন টাকাটা পাচার করেন, সেইটার পেছনে কোন বিষয়গুলো বড় প্রভাবক হিসেবে কাজ করে? কেবলই কি দুর্নীতি, নাকি তাদের মনস্তত্ত্ব অন্য কোনো বিষয়াদিও থাকে? জি, ধন্যবাদ। আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম। এর মধ্যে দুজন ওনারা যে বক্তব্য দিলেন, আসলে টাকা পাচার নিয়ে আমরা বিভিন্ন সময়ে অনেক ধরনের রিপোর্ট দেখেছি, এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে এর মনস্তাত্ত্বিক দিকগুলো কি বা এটা কেন তারা করছেন, তো সেই হিসাবে আমরা যদি দেখি বিভিন্ন সময় রিপোর্টে এসছে, যেমন দুবাইতে আমরা শুনেছি প্রায় 1000-এর উপরে বাংলাদেশি যারা তাদের কিন্তু বিভিন্ন কোম্পানি আছে বা বিভিন্ন তাদের প্রতিষ্ঠান আছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, বিভিন্ন রিপোর্টে আছে। সিঙ্গাপুরের কথা জানি, আবার কারা আসছে বিভিন্ন রিপোর্টেও কিন্তু এরকম আছে। তাহলে এই টাকাগুলো তো তারা বৈধ উপায়ে নেয়ার কথা না, বা বৈধ উপায়ে যেটি আলোচনা এসছে যে বৈধ উপায় নেয়ারও আসলে আমাদের এখানে ওইরকম কোনো প্রক্রিয়াও কিন্তু নাই। তো সেই জায়গাটা তাদের যদি লিস্টটা অনেকেরই কিন্তু জানা বা বিভিন্ন সময় রিপোর্টের মধ্যে এসছে, তো তারা এই যে ব্যবসা বাণিজ্য করছে, এবং মোয়াজ্জেম ভাই খুব ভালোভাবেই বলেছেন ট্রেডের মাধ্যমে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর কথা, এগুলো কিন্তু আমরা জানি যে এইভাবে টাকাগুলো বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এর মনস্তাত্ত্বিক দিকটি হচ্ছে যে আসলে তারা দেশে অনেক সময় আপনারা এই অনেক টাকাই যে আমাদের এখানে যেহেতু কিছু ইনস্টিটিউশনাল উইকনেস আছে, ইনস্টিটিউশনগুলো যারা ধরেন মনিটরিং করছে, অর্থাৎ যে এক্সপোর্টের তারা কি ডিক্লেয়ার করেছে আর কি পরিমাণ এক্সপোর্ট আর্নিং এসছে, অথবা তারা যে ইম্পোর্টের জন্য কি পরিমাণ এলসি খুলেছে এবং ইম্পোর্টের জন্য তারা কি পরিমাণ পে করেছে, তো এইখানে কিন্তু একটা ইনস্টিটিউশনাল যে মনিটরিং মেকানিজম, সেই দুর্বলতার সুযোগে নিয়ে দেখা যাচ্ছে যে তারা হয়তো এই কাজটি করছে। তো এখানে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইকোনমি ফ্যাক্টরগুলো সেখানে কিন্তু কাজ করছে। আরেকটা হলো যে তারা অনেক ক্ষেত্রেই তারা বাংলাদেশকে এই যে মনস্তাত্ত্বিক দিকটা আপনি বলছেন যে বাংলাদেশের যেহেতু ইনস্টিটিউশনাল উইকনেসটা আছে, এইটাকে কাজে লাগিয়ে তারা বিদেশের মধ্যে বিভিন্ন দেশে আমরা শুনে থাকি, সেকেন্ড হোমের কথা শুনে থাকি আমরা, কানাডা বা বিভিন্ন জায়গায় অনেকেরই বাড়ি ঘর এগুলোর কথা শুনে থাকি। তারা তো বাংলাদেশ থেকে টাকা নিয়েই তো যেভাবে হোক নিয়েই তারা সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই করেছেন। তো সেই জায়গাটার তাদের মনস্তাত্ত্বিক দিক হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা ইনকামের জায়গা, যেহেতু এখানে একটা ইনস্টিটিউশনাল উইকনেস আছে, মনিটরিং ঠিক সেভাবে হয় না, বা এখানে অনেককে কম্প্রোমাইজ করে তাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এসে সেই জিনিসগুলো করা যায়। তো সেই জায়গাটা অবশ্যই আমরা বলবো যে এখানে একটা করাপশনের একটা বিষয় আছে। তো সেই হিসাবে তারা বিভিন্ন জায়গায় এই যে সম্পদের যে পাহাড়, সেটা সিঙ্গাপুরে হোক, দুবাইতে হোক, বিভিন্ন জায়গায় করছে। তো সেই জায়গাটা মনস্তাত্ত্বিক দিকটা হচ্ছে যে বাংলাদেশকে ব্যবহার করে, সেটা হুন্ডির মাধ্যম হোক, ট্রেডের মাধ্যম হোক, বাইরে তারা একটা সম্পদের যে অ্যাকুমুলেশন সেটা করা, এবং তারা তাদের মতো করে তাদের অনেকেরই শুনি যে হয়তো সে নিজে বাংলাদেশে বিজনেস করছে, তার ফ্যামিলি কিন্তু বাইরে আছে। তো এর
এগুলো আসলে তো মনস্তাত্ত্বিক দিকটা হচ্ছে এর কোনো আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার যে কোন জায়গায় গেলে যে কতটুকু তার স্যাটিসফ্যাকশন বা কতটুকু তার হ্যাপিনেস, এগুলোর যেহেতু কোনো ধরনের সীমা নাই, তো আমি এদের বিষয়টা হচ্ছে তারা এটা এক ধরনের নেশার মতো, যে আসলে দেখা যাচ্ছে যে টাকা ইনকাম করতে করতে বা করাপশনের যে বিষয়গুলো আছে, যেহেতু ওইভাবে আসলে দৃষ্টান্তমূলক কোনো ধরনের শাস্তি আমরা তেমন ভাবে দেখিনি, তো সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা বাইরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন জায়গায় এই যে হুন্ডির কথা বলেন, যারা ইনফর্মাল ওয়েতে অথবা বিভিন্ন ট্রেড বা বিভিন্ন ভাবে দেশের বাইরে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে। এখন এই টাকাগুলো যদি আনতে হয় তাহলে কিন্তু আমার মনে হয় এটি যেই আমরা তো অনেক ক্ষেত্রে বিভিন্ন রিপোর্টেই আছে যারা কারা এর সাথে জড়িত। এখন তাদেরকে যদি আমরা খুঁজে, এটি একটি কাম্বারসাম প্রসেস, বাট তাদেরকে খুঁজে বের করে এবং তারকে যদি আমরা একটা যেই দেশের মধ্যে তারা নিয়ে গেছে এরকম যদি ইন্টারন্যাশনাল লজ থাকে বা বাইলেটারাল কোনো কিছু থাকে, এবং তাদেরকে যদি আমরা সেরকম করে কতটুকু আনা যাবে জানি না, বাট এটার জন্য যে এফার্টসটা দিতে হয় সেই এফার্টসটা দেওয়ার জন্য আমি মনে করি, যেহেতু অনেক ধরনের কমিশন কিন্তু আমাদের এখানে অলরেডি 6টা কমিশনের কথা আমরা শুনেছি, এরকম যদি কিছু একটা এক্সপার্ট লোকজনদেরকে নিয়ে করা যায় এবং কোনো ইনোভেটিভ ওয়ে যদি থাকে সেই হিসাবে আইডেন্টিফাই করে এটি আনার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। আমরা কিভাবে টাকাটা ফেরত আনা যায় সেটা নিয়ে কথা বলবো ডক্টর খন্দকার গোলাম মজিদ। তার আগে জানা দরকার কারা টাকা পাচার করে, এটি নিয়ে নানা বিতর্ক। আপনার নিশ্চয়ই মনে আছে যে আগের অর্থমন্ত্রী যখন এটি বলছিলেন কারা টাকা পাচার করে, কানাডার বেগম পাড়া, সেই সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একটি বোমা ছেড়েছিলেন। তিনি বলেছিলেন যে এটা মূলত করে প্রশাসনের লোকজন, মানে বিশেষ করে কানাডার বেগম পাড়ার কথা যদি বলি। আমরা একটা জিনিস দেখলাম যে এই সময়ে আমরা যে গ্রেপ্তার বা কি বলে অভিযান যা যা দেখছি তাতে ওই অর্থে প্রশাসনের কেউ কিন্তু ধরা পড়ছেন না বা তারা বিচারের সম্মুখীন আগেও খুব বেশি হননি। যারা হয়েছেন তারা হয়তো রাজনীতিবিদ হয়েছেন সেই কারণে হচ্ছেন। ফলে সেই রকম একটা ইনডেমনিটি প্রশাসনের লোকজনকে দেওয়ার প্রচেষ্টা সবসময় ছিল বলে আপনি মনে করেন কিনা, এবং আপনাদেরও যা বোঝাপড়া তাতে আসলে কোন ধরনের মানুষ বেশি টাকা পাচার করে বা করেছে? আমার ধারণা, আমি না দেখেই বলছি, টাকা আসলে সকলেই পাচার করেন, এবং টাকা পাচার করা সকলেই মানে পেশাজীবী সকলে, যে কেউ। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনাকে আপনি টাকা বিদেশে পাঠাতে চান কিনা এটার উপরে আপনার নিজের উইলিংনেসের উপরে নির্ভর করছে। বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে টাকা নিয়ে যাওয়াটা খুব সহজ, আচ্ছা, খুবই সহজ। সেটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সেটা $1 থেকে শুরু করে সেটা $1 বিলিয়ন পর্যন্ত, হয়তো আমি এটা হয়তো বেশি বলে ফেলছি, কিন্তু হয়তো ধাপে ধাপে নিবে বা ভেঙে ভেঙে নিবে, বিভিন্নভাবে হতে পারে। কিন্তু টাকা পাচার করাটা বাংলাদেশ থেকে খুব সহজ একটা পরিস্থিতিতে রয়েছে। তার কারণ হলো আমাদের এখানে কোনো মানে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেম নেই। অর্থাৎ যে কোনো পর্যায়ে যে কোনো ট্রানজ্যাকশন হলে যেটা অটোমেটিক্যালি কেউ মনিটর করতে পারে না, ট্রেস করতে পারে না, ট্র্যাক করতে পারে না। কখন ট্রেস হয়, কখন ট্র্যাক হয়? যখন ব্যক্তি মোয়াজ্জেম বা ব্যক্তি মাহমুদ সুলতান ভাই যখন আইডেন্টিফাই করে দিচ্ছে সরকার থেকে বা কোনো একটা দায়ের কারণে বা কোনো একটা অপরাধের কারণে, কেবলমাত্র তখনই সব প্রতিষ্ঠান ঝাঁপিয়ে পড়ে তার সব অ্যাকাউন্ট ঘেটে ঘুটে একসাথে করে একটা হিসেব নিয়ে আসে, যেটা এখন আপনারা মিডিয়াতে প্রায় প্রতিদিনই রিপোর্ট করছেন, টার্গেট করার পরে। কিন্তু সিস্টেম ইটসেলফ ইজ হাইলি ফল্টি, সিস্টেমের ভিতরে কিচ্ছু নেই। সুতরাং এই প্রক্রিয়াতে যে কেউ যে কোনোভাবে চাইলেই বিদেশে আসলে টাকা পাঠাতে পারেন। এখন কথা হচ্ছে আপনার পকেটে কত আছে, এবং সেই টাকাটি আপনি কিভাবে এটিকে আপনি ডিস্ট্রিবিউট করতে না, সেটা তো আপনি বলছেন পারে, কিন্তু এখন পর্যন্ত যে টাকা পাচার হয়েছে এবার আসেন, হ্যাঁ, তারা কারা? হ্যাঁ, এর ভিতরে নিশ্চয়ই মুষ্টিমেয় বা বড় অংশটি নিশ্চয়ই সকলে না, এটি গুটি কয় বড় জায়গাতে এই জিনিসটি হচ্ছে। আপনার তো নিশ্চয়ই খেয়াল আছে, এর আগে বেশ কয়েকটি রিপোর্ট আলোচিত হয়েছিল বিভিন্ন সময়, সেখানে বেশ কিছু রাজনীতিবিদের নেমে এসেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, এখানে আমলাদের একটা বড় পরিমাণ অর্থ যেটা বাইরে গিয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে, সেটি ব্যবসায়ীরা যেহেতু এর মাধ্যমে হয়, সেখানে ব্যবসায়ীদেরও একটা অর্থ বাইরে যাচ্ছে।
এই তিনটি তো সহসা আমরা দেখতে পাই। এবং এর বাইরে অন্য ব্যক্তি পর্যায়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে টাকা বাইরে থাকা, যেমন অনেক সময় কিন্তু উপার্জিত অর্থও কিন্তু আপনার ইলিগাল হয়ে যেতে পারে যদি আপনি এটা সঠিক নিয়মে যদি আপনি এটা ট্রানজ্যাকশন না করেন, তাহলে সেটিও আসলে ইলিগাল হয়ে যেতে পারে। সুতরাং মানে বড় দাগে হয়তো 3-4টি গোষ্ঠীকে আপনি টার্গেট করতে পারেন যারা কিনা বেশিরভাগ অর্থটি নিয়ে গিয়েছে এবং সচরাচর তাই হয়ে থাকে এবং তারাই মূলত এটি করেছে। যেমন এই জায়গাটিতে একটা ইঙ্গিত পাওয়া যায়, আগের প্রশ্নের সাথে একটু লিঙ্কড সেই বিষয়টি, সেটি হলো যে আমরা 2015 পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট, যেটি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টের কিছু তথ্য দেখছিলাম, সেখানে আমরা যেটা দেখছিলাম যে ইলেকশনের বছরগুলোতেই পাচারের পরিমাণ বেড়ে যায় বা আগের অর্থ। হ্যাঁ, তো সেখান থেকে বোঝা যায় যে হ্যাঁ, ইলেকশনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা গোষ্ঠী যারা কিনা এই ইলেকশনের রেজাল্টের কারণে যাদের সমস্যা হতে পারে, তারা এই ঝুঁকিটি কমিয়ে নেওয়ার জন্য তারা একটা অংশ তারা বাইরে পাঠিয়ে দিচ্ছেন যখন ইলেকশন আসছে। সুতরাং এর সঙ্গে এটা যে শুধু রাজনীতির সাথে সম্পর্কিত তা না, কেননা আমরা এই বিগত সময়কালেই তো দেখলাম যে আসলে একটি রাজনৈতিক পরিমণ্ডলে আসলে বিভিন্ন সুবিধা গোষ্ঠী সেখানে তৈরি হয় এবং তার মাধ্যমে বিভিন্নভাবে এই অর্থগুলো জেনারেট হয় এবং সেই অর্থগুলো কতিপয় বড় বড় গোষ্ঠীর কাছে গিয়ে পুঞ্জীভূত হয় এবং সেই পুঞ্জীভূত অর্থ তিনি ঠিক করেন যে তিনি সেই টাকাটি কখন কোথায় রাখবেন। এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে যে সমস্ত ব্যক্তি দেশের বাইরে চলে গিয়েছেন, তারা বিভিন্ন সময় ইউটিউব দিচ্ছেন, ফেসবুকে তাদের বিভিন্ন দিচ্ছেন, তারা ওখানে কিভাবে আছেন, অর্থ কোথা থেকে পাচ্ছেন, তারা কিসের উপরে নির্ভর, সোর্সটা কি তাদের। সুতরাং এই সমস্ত জিনিস ক্ষেত্রে এগুলো আইডেন্টিফাই করা সহজ। আমি বলবো যে আগের তুলনায় বরঞ্চ এখন ট্রেস করা, ট্র্যাক করার সুযোগ তৈরি হয়েছে বিভিন্নভাবে এই রিপোর্টিংয়ের কারণে, পরিবারের সংশ্লিষ্টতার কারণে। সুতরাং যখন আপনি এটি আলোচনা করবেন যে হ্যাঁ এগুলো আমরা কিভাবে ফেরত আনবো, তখন হয়তো আমি একটু বিস্তারিত অন্য বিষয়গুলো বলবো। জি সুলতান ভাই, আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ধরেন এই যে আমরা দেখলাম বড় বড় ব্যাংক, খুবই সাকসেসফুল ব্যাংক, সেই ব্যাংক ফাঁকা হয়ে গেছে এবং ব্যাংকগুলো আসলে প্রায় মৃতই বলতে হয়। ফলে একজন গ্রাহক যখন ব্যাংক থেকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা লোন নিতে যায়, তখনও নানা ধরনের চেকিং, এমনকি টাকা উঠাইতে গেলেও আপনার ওয়াইফ যদি আপনার টাকা উঠাইতে যায় তারও ন্যাশনাল আইডি কার্ড জমা রাখা হয়, যেটা দিয়ে ট্র্যাক করা সম্ভব। তার মানে যে অভিযোগ প্রফেসর ইউসুফ বা আমাদের ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম করছেন যে প্রাতিষ্ঠানিক অনেক দুর্বলতা আছে, সেটা হয়তো আছে, কিন্তু আবার প্রাতিষ্ঠানিক তো এটা তো আসলে এক ধরনের সুযোগ দেওয়ার একটা মানসিকতাও, যারা আপনার কি বলে ওটাকে নিয়ন্ত্রক সংস্থা, সেটি বাংলাদেশ ব্যাংক বলি বা সরকারি সংস্থা, তাদেরও তো কোনো ধরনের দায় আছে নিশ্চয়ই। সেটি কিভাবে হয় সেই প্রসঙ্গে আলোচনা করবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর ফিরলাম আরেকবার। আমরা কথা বলছি পাচার হওয়া টাকা প্রসঙ্গে। সাংবাদিক সুলতান মাহমুদ, আপনার কাছে প্রশ্ন ছিল যে ওনারা প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা বলছেন, মনিটরিং মেকানিজম না থাকার কথা বলছেন, কিন্তু ব্যক্তি মানুষ যখন ব্যাংকে সামান্য টাকা লোন নিতে যায় বা টাকা উত্তোলন করতে যায়, সব ধরনের প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, তাহলে এটার মূল কারণটা কি আসলে এটি নিশ্চয়ই একটা কারণ প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নাকি এটার পিছনে এক ধরনের ইন্ধন বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, ক্ষমতা, সেগুলোরও একটা প্রত্যক্ষ যোগসাজশ আছে? ধন্যবাদ। প্রথমে আমি মোয়াজ্জেম ভাইয়ের সাথে একটু ডিফার করতে চাই। সেটি হলো, উনি বলেছেন প্রাতিষ্ঠানিক দুর্বলতা। আমি বলি যে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা আছে আমাদের আইনি কাঠামোর মধ্যে, আমাদের যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে, সেই জায়গায় তাদের যে ক্ষমতা দেয়া হয়েছে, সেই ক্ষমতার কতটুকু বাস্তবায়ন হয়েছে, যে আইন আছে সে আইনের কতটুকু প্রয়োগ হয়েছে, এই টাকা পাচার বা ক্যাপিটাল ফ্লাই বা বেগমপাড়া বলেন বা সেকেন্ড হোম বলেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যেটাই বলেন না কেন, সেই যারা করেছে, কারা করেছে, কিভাবে করছে, এটি কিন্তু এখন দিবালোকের মতো পরিষ্কার। কিন্তু আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকম উদ্যোগ কি নেওয়া হয়েছে? হয়নি, আমি যতটুকু জানি হয়নি। আর আপনি যেটি বলছিলেন যে ব্যাংকে টাকা, ব্যাংক ব্যবস্থা থেকে টাকা তুলতে গেলে, আপনি আপনার ওয়াইফের কথা বলছেন, আপনি যদি 5 লাখ টাকা তুলতে যান, আপনাকে এনআইডি শো করতে হবে কোথায় যাচ্ছে টাকা, আপনার অ্যাকাউন্টে আপনি KYC-তে আপনি কত ট্রানজ্যাকশন করতে পারবেন সেটি খুঁজে বের করা হবে। লিমিটটা আপনি না এটা পারবেন না, আপনি আগে রিকুইজিশন দিয়েছেন কিনা, জানিয়েছেন কিনা, হাজার রকম প্রশ্ন। এত প্রশ্ন যেখানে একজন সাধারণ বিনিয়োগকারী বা সাধারণ একজন গ্রাহকের জন্য, সেখানটাতে এই যে আমি বললাম যে বছরে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হচ্ছে শুধুমাত্র বাণিজ্যের আড়ালে, তো
অন্যগুলো কিভাবে হচ্ছে। তো এই জায়গাগুলোতে আমি বারবার বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা না, প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা আছে সেটির বাস্তবায়ন নাই। আপনি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমাদের যেটি আছে BFEY যেটা আছে, সেটির কাজ কি করেছে? গত 15 বছরে এটিকে একবারে মৃত প্রায় প্রতিষ্ঠানে বা সংস্থায় পরিণত করা হয়েছে, এবং সেটি রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের নির্দেশনায়, তাদের আদেশে, তাদের অঙ্গুলি হেলনিতে সেই সংগঠনটাকে, সেই সংস্থাটাকে চলতে ছিল বা আগে অ্যাক্টিভ ছিল। আপনি যদি এক্সাম্পল খুঁজতে যান, আপনি দেখবেন যে আগে কিন্তু কিছু কিছু বিষয় আমাদের দেশে কিন্তু টাকা পাচার হয়ে যাওয়া টাকা ফেরত নিয়ে আসবার রেকর্ড আছে, যদিও 2টি ঘটনা, এবং সেটিও একটি রাজনৈতিক প্রতিপক্ষকে লাঞ্ছিত বা তাদের মুখে কালিমা লেপন করবার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে 10টি মামলা করা হয়েছিল, সেখানে 3টি মামলার এগেনস্টে কিছু টাকা 2টি দেশ থেকে কিছু টাকা এসছে, বেসিক্যালি সিঙ্গাপুর থেকে এসছে। ছিল না তা না, কিন্তু আপনি কাজে লাগাচ্ছেন কিনা, আপনি সেটি যদি পারেন, আপনি যদি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য তাহলে সেই টাকাটা তো ফেরত এসছে, তার মানে কি আমার ইনস্ট্রুমেন্ট আছে, আমার ইনস্ট্রুমেন্ট আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে, আমি চাইলে পারি, কিন্তু অন্যের ক্ষেত্রে পারি, আমার ক্ষেত্রে পারি না। কারণ যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে যে টাকা পাচার করেছে, আপনি তাদের বিরুদ্ধে কখনো কোনো রকম একটি মামলা পর্যন্ত, কারণ আপনাকে এটি তদন্ত করতে হবে, তদন্ত করে যে দেশকে আপনি মনে করছেন ওই দেশে পাঠিয়েছে, সেই দেশে এখানে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে মামলা, সেটি ওই দেশে আবার মামলা করতে হবে, তারপর আপনাকে সেই টাকা আনবার প্রচেষ্টা, এটির কতগুলো ধাপ আছে। যদিও পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনতে গেলে যে টাকা ফেরত আসে তার অর্ধেকের বেশি খরচ হয়ে যায়। তবুও আমি বলছি, আপনি যে প্রশ্ন করেছেন যে সক্ষমতা আছে, অন্তত ইনস্ট্যান্স তৈরি করার জায়গা তো আছে। আমি একটু প্রফেসর আবু ইউসুফ আপনার কাছে একটু জানতে চাই যে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে 22-23 অর্থ বছরের বাজেটে বিদেশে পাচার করে টাকা ফেরত আনার একটা আইনের সুযোগ দেওয়া হয়, বলা হয়েছিল 7.5% হারে কর দিয়ে সেটি দেশে ফেরত আনা যাবে, কেউ সাড়া দেয়নি। ফলে কে আসলে নিজেকে পাচারকারী হিসেবে ডিক্লেয়ার করবে সেটা করে, এবং আমরাও টেবিলেও যে আলোচনা করছিলাম যে ফেরত আনার উদাহরণও রয়েছে। ফলে এখন একটা বিশেষ ধরনের সরকার ক্ষমতায়, আপনারা একটা শ্বেতপত্র নিয়ে কাজ করছেন, ফলে সেখান থেকে আপনারাও কোনো সুপারিশের কথা চিন্তা ভাবনা করছেন কিনা, ওয়ে আউটটা কি হতে পারে? এবং প্রফেসর ইউনূস আশ্বস্ত করেছেন যে তিনিও চেষ্টা করবেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগও হচ্ছে, এবং মোটা দাগে যারা অনেক আলোচিত কয়েকটি গ্রুপ, কিছু ব্যক্তিবর্গ, একটা ইনস্ট্যান্সও যদি তৈরি করা যায়, তাদেরকে সামাজিকভাবেও যদি হেয় হয় তারা এর ভিতর দেয়, তাহলে সেটি একটি ভালো উদাহরণ তৈরি হতে পারে কিনা? না, অবশ্যই এখানে তো রাষ্ট্রের আসলে একটা বড় ধরনের ভূমিকা অবশ্যই আছে। কারণ যেই ধরনের আলোচনা আমরা শুনছি অনেক বছর থেকে, এবং যাদের নাম এসছে বিভিন্নভাবে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, তো সেখানে তো সবাই জানি আমরা যে এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের কাজ করা আসলে সম্ভব না। যখন এই যে বলা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হচ্ছে, যে আমরা সেরকম কোনো উদ্যোগ দেখিনি, তার মানে হচ্ছে সেইখানে এক ধরনের পৃষ্ঠপোষকতার একটা বিষয় কিন্তু সেই জায়গার মধ্যে আছে। তো সেটি যদি যেহেতু আমরা করতে পারিনি, আর এখন যেহেতু একটা সুযোগ এসছে, আমি মনে করি আমাদের দেশের ইতিহাসে একটি যে অত্যন্ত খুবই ভালো একটা সময় এসছে, এবং উই শুড সিজ দ্য অপরচুনিটি। এই অপরচুনিটি বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখছি যে গত 1 মাসে যেই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আশা করি সরকারের হাত কিন্তু অনেক শক্তিশালী, অনেক বড়। সুতরাং সরকার যদি চায় এবং একটা স্ট্রং যদি উইল থাকে, যেহেতু এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, তো ইন্টারিম গভর্নমেন্টে যে ধরনের উদ্যোগগুলো গ্রহণ করেছে, তো আশা করছি যে এখানে আমরা কিছু পজিটিভ রেজাল্ট আমরা পাবো, সেটা আমরা অবশ্যই আশাবাদী। আর আপনি যেটি বলেছেন যে 22-23 অর্থ বছরে যে সুযোগটা দেয়া হয়েছে, আসলে একদিকে আপনি সুযোগ দিচ্ছেন যে এই 7.5% কর দিয়ে আপনি বিদেশ থেকে নিয়ে আসতে পারবেন। এখন যারা নিয়েছে তারা তো আসলে
এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই কিন্তু সেই সুযোগটা নিয়ে তারা বাইরে নিয়েছে। তো যারা নিয়েছে আসলে তারা কখনোই দেশের ভিতরে আনার জন্য কিন্তু টাকাটা নেয়নি। এখন এই যে অন্যদিকে আপনি আবার সুযোগও দিচ্ছেন, কারো টাকা সাদা করার সুযোগ দিচ্ছেন, তার মানে দুটো জিনিস কিন্তু আসলে কন্ট্রাডিক্টরি হচ্ছে। তো সেই যে সুযোগটা আপনি দিচ্ছেন যে ইনস্টিটিউশনাল, এবং আমরা এমন পর্যায়েও দেখেছি যে এই যে এখানে ব্যাংকের যে এনপিএল এর কথা আসছে, যে একটা ব্যক্তির কাছে বা তার গোষ্ঠীর কাছে, শিল্প গোষ্ঠীর কাছে যদি 1,13,000 কোটি টাকা মানে আপনার যদি এনপিএল থাকে, নন পারফর্মিং লোন থাকে, এটি তো একদিনে হয় নাই। এবং আমরা দেখেছি ইভেন একটা পর্যায়ে গিয়ে এরকমও বলা হয়েছে, আদালতও তাকে কোনো ধরনের এমন ভাবে বলা হয়েছে কোশ্চেন করতে পারবে না। তো সেই জায়গাটা তো আসলে অনেক সুযোগ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীকে দেয়া হয়েছে, যার কারণে আপনি যেহেতু বিভিন্ন যখন যেই সমস্ত সুযোগ দেওয়া হচ্ছে, একভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, আরেকদিকে আমরা বলছি যে তারা যদি আনে ওয়েলকামিং, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আসলে একটা আরেকটার সাথে মানে কনফ্লিক্ট হচ্ছে। তো সেই কারণে আসলে আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে সেই টাকাগুলো আসেনি। আবার কিছু কিছু জায়গায় আমি মনে করি যে কিছু পলিসিও থাকা উচিত, আপনি যাতে লিগ্যালি আপনি দেশ থেকে টাকা নিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি দেখেন, একটা মনে করেন গুলশানের মতো জায়গায় যখন একটা জমির রেজিস্ট্রি হয় অথবা একটা আপনার ফ্ল্যাট রেজিস্ট্রেশন হয়, সেটা মৌজা মূল্যে হয়। এখন 5 কোটি টাকার বা 4 কোটি টাকা বা 3 কোটি টাকার একটা প্রপার্টি যখন 80 লাখ টাকা আপনি দলিলে দেখানোর সরকারই বলে দিচ্ছে, তাহলে বাকি টাকাটা তো দেখা যাচ্ছে যে অনেকে হয়তো বিদেশে আছে, সেই টাকাটা কিন্তু নেয়ার জন্য সেও এবার হুন্ডিতে হোক বা বিভিন্নভাবে কিন্তু সেই টাকাটা নিয়ে যাবে। তাহলে এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা করতে হবে যে আসলে যদি কোনো ধরনের সুযোগ থাকে, আসলে লিগ্যালিও যাতে আমরা কোনো যে এরকম আছে সরকারকে নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিয়ে যদি নেওয়ার বিধান থাকে, এবং এরগুলোও কিন্তু পলিসিতে অনেক ধরনের। জি প্রফেসর ইউসুফ, আপনাকে একটু থামাই বিনয়ের সঙ্গে। ডক্টর গোলাম মোয়াজ্জেম, এই আপনারা ধরেন এই টাকা পাচার নিয়ে তো আসলে নতুন আলাপ না, বাজেটের আগে পরে আপনার প্রতিষ্ঠানে বা আপনারা লিখছেন বলছেন, এবং ঘুরে ফিরে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠানের কথা এসছে, এবং এখন এসে আমরা তথ্য প্রমাণ যা পাচ্ছি সেটি এসছে। তার মানে যে আমরা কেউ জানতাম না টাকা পাচার হয়ে, যারা সরকারি ব্যবস্থার বাইরেও ছিল, সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সাংবাদিক, নাগরিক সমাজ, তারাও সেটি বলেছে, এবং হাতে গোনা কিছু প্রতিষ্ঠানই আসলে এটি খুব বড় অঙ্কে করেছে। ফলে এখন যদি কাজ করতে হয়, তাহলে এরকম কি গড়ে কে টাকা পাচার করছে এরকম হাজার হাজার তালিকা করা উচিত, নাকি শুরুর দিকের কিছু তৈরি করে আগে একটা ইনস্ট্যান্স তৈরি করা, যেন অন্যরাও বার্তাটা পায়? অন্তত অন্তর্বর্তীকালীন সরকার তার সব কাজ নিশ্চয়ই করতে পারবে না। প্রথমত আমি বলবো যে এই সরকার এই স্বল্প সময়ের ভিতরে যতগুলো কমিটি এবং কমিশন করেছে, তার মধ্যে অন্তত 4টি কমিটি বা কমিশন আছে যারা দুর্নীতি বা দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলো দেখবেন। এর ভিতরে অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত শ্বেতপত্র কমিটি, জ্বালানি চুক্তি বিবেচনা যেগুলো করছে তারা, ব্যাংকিং খাতের একটি কমিশন হয়েছে সেটি, এবং দুর্নীতি কমিশন যেটি করা হয়েছে সেটি। আমি বরঞ্চ প্রত্যাশা করব যে এই 4টি কমিশন থেকে সুনির্দিষ্টভাবে কিছু খাত ভিত্তিক এবং কিছু ব্যক্তি এবং কিছু প্রতিষ্ঠান তারা যেন চিহ্নিত করে নিয়ে আসেন, সেটা জ্বালানি খাতে, সেটা ব্যাংকিং খাতে, সেটা ওভারঅল সেক্টরাল বিভিন্ন জায়গায় দুর্নীতি, এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট বা মেগা যে সমস্ত জায়গায় অভিযোগ রয়েছে এগুলো যেন এই 4টি কমিশন থেকে আমরা যেন হরে দরে কোনো রিপোর্ট যাতে না পাই, মানে আগামী 3 মাস যে সময় আমরা যেন সুনির্দিষ্টভাবে, কারণ তাদের দায়িত্বের ভিতরেই রয়েছে যে তারা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দেবেন যে কোন কোন জায়গাগুলোতে এই অনিয়মগুলো হয়েছে বিগত সরকারের সময়। সুতরাং এই 4টি কমিটি থেকে যে লিস্টটি পাওয়া যাবে সেটির আলোকে আমার মনে হয় যে একটি কাজ এই অন্তর্বর্তী সরকার করতে পারে। এটি হলো একটি দিক। দ্বিতীয় দিক যেটি, যে হ্যাঁ, যেহেতু আমরা জানি যে অর্থ পাচার হচ্ছে, সুতরাং আমার মনে হয় যে ইতিমধ্যে আমরা কিছু যেটা আমরা বলি সাপ্লাই সাইড, অর্থাৎ ডিমান্ড সাইড, যে দেশ থেকে আমাদের নিয়ে আসতে হবে, এরকম কিছু সুনির্দিষ্ট দেশ টার্গেট করতে পারি। এবং বাংলাদেশের আমি দেখতে পাচ্ছিলাম কিছু 10টি দেশ, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, 8কে, হংকং, ইউএই, মালয়েশিয়া, কেইম্যান আইল্যান্ড এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড।
এই 10টি দেশের সঙ্গে সুনির্দিষ্টভাবে আলাপ আলোচনা শুরু করা দরকার। তাদের আইনগত ব্যবস্থাপনা কি, কিভাবে এই জিনিসগুলো রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে কি প্রক্রিয়া আদতে আছে কিনা। যেমন আমি নিজে একটু অল্প সময়ের ভিতরে পারিনি, যেমন একটি দেখছিলাম ইউকের গভর্নমেন্টের পক্ষে সরাসরি রিপ্যাট্রিয়েশনের সুযোগ নেই, কিন্তু সে চিহ্নিত করতে পারবে, টাকাটি ফ্রিজ করে রাখতে পারবে, কিন্তু টাকাটি রিপ্যাট্রিয়েশন ওই ব্যক্তির নামে ওই দেশে পাঠানো যায় না। কিন্তু যদি এটি নিশ্চিত হয় যে এই টাকাটি অবৈধভাবে আসা, তাহলে ওই দেশকে সে এই টাকাটি গ্র্যান্ট আকারে বা কোনো একটি প্রকল্প সহায়তা আকারে এই টাকাটি ফেরত পাঠাতে পারবে। অথবা সে ইউজ করতে পারবে না, হ্যাঁ, সে ইউজ করতে পারবে না সেইভাবে। ঠিক একইভাবে আপনি সুইজারল্যান্ডের ক্ষেত্রে আর নিয়ম আছে যে সেই দেশ থেকে এটি ফেরত পাঠানোর সুযোগ রয়েছে। সুতরাং আমরা এই ধরনের জায়গাগুলোতে আমরা সুনির্দিষ্টভাবে কান্ট্রি স্পেসিফিক উদ্যোগ নিতে পারি, তাদের আইনগত কাঠামোটি দেখতে পারি, ইউএন কনভেনশন যেটি রয়েছে সেটির আলোকে দেখতে পারি। সময় যেহেতু বেশি না, সুতরাং আমরা নির্দিষ্ট করে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। ফলে আমার কাছে বরঞ্চ মনে হয় যে এদিকে কে দোষী না চেয়ে ওই দিকে কোনো একটি পার্টিকুলার 2-3টি দেশকে টার্গেট করা দরকার। তাহলে সেই দেশগুলোতে যারাই গিয়েছেন তাদেরকে আপনি নিয়ে আসতে হবে, কারণ এদিক থেকে এখান থেকে যারা পাঠিয়েছেন তারা একটি দেশকে টার্গেট করে পাঠান নাই, তারা বিভিন্ন দেশেই পাঠিয়েছে। সুতরাং আমরা যে সমস্ত দেশগুলোর সাথে অল্প সময়ের ভিতরে সুনির্দিষ্ট আইনি কাঠামোর আলোকে টাকাগুলো ফেরত আনার মতো সুযোগ রয়েছে, এরকম কিছু দৃষ্টান্তমূলক কাঠামোতে 4টি বা 5টি দেশকে টার্গেট করে কাজ করা। যেহেতু এখানে প্রচুর অর্থের বিষয় রয়েছে, যেহেতু একটু আগে এসছে, আমার কাছে মনে হয় যে এই কাজগুলোর জন্য আমরা ইউএনের কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আমরা ঋণ চাইতে পারি। এটা গ্র্যান্ট হতে পারে বা সহজ শর্তে ঋণ হতে পারে, এবং এই টাকাটি হবে হলো এই প্রক্রিয়াগত আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য, যাতে ওই সমস্ত দেশগুলো থেকে আমরা যাতে টাকাটি ফেরত আনতে পারি। আরেকটা বিষয় সুলতান ভাই, করা যায় কিনা যে ধরেন আপনি যদি নিশ্চিত হয়ে যে অমুক গ্রুপ এই পরিমাণ টাকা পাচার করেছে, অন্তত সেই তথ্যটি আমি নিশ্চিত, তাহলে তাদের দেশে যে সম্পত্তি রয়েছে সেটি থেকে তাদেরকেই বাধ্য করা যায় তারাও সেই টাকাটি পাঠাতে পারে কিনা। এবং আপনারা এর মধ্যে জেনেছেন বিভিন্ন ব্যক্তি নিজেরাই এর মধ্যে পলায়নপর হয়েছেন, তার ভিতরে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যেরকম রয়েছে, বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ রয়েছে, রাজনীতিবিদরা রয়েছেন, আমলারাও রয়েছেন। ফলে সেটিও একটি মেকানিজম হতে পারে কিনা যেন তার পরিবার বা তারাই নিজ উদ্যোগেও কিছু টাকা এনে ফেরত দেন, অথবা কোনো একটা আইনি ব্যবস্থার ভিতর দিয়ে যান। সেই প্রসঙ্গে কথা বলবো দর্শক, তার আগে আবার একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক আরেকবার স্বাগত। আমরা পাচার হওয়া টাকা ফেরানো নিয়ে কথা বলছি। সাংবাদিক সুলতান মাহমুদ, খুব সংক্ষেপে যদি বলেন আপনি কতখানি আশাবাদী এবং ইমিডিয়েটলি কি করা উচিত স্বল্প মেয়াদে? আবার ধন্যবাদ মিশু আপনাকে। আমি বলছি যে এর আগেই বলেছিলাম যে আসলে এটি যে প্রক্রিয়া আছে, যে আইনি কাঠামো যেটা আছে, সেটি বেশ দীর্ঘ হওয়ার কারণে আপনি দেখবেন যে আমাদের রিজার্ভ চুরি হয়ে গিয়েছিল, কিন্তু সেই রিজার্ভের একটি অংশ ফিরে এসছে, আরেকটি অংশ কিন্তু এখনো ফেরত আসে, বড় অংশটাই ফিলিপিন থেকে এখনো কিন্তু আসে নাই। সেখানকার কোর্টেও আমরা কিন্তু রায় পেয়েছি আমাদেরকে ফেরত দেবার জন্য, কিন্তু সেই টাকাটি কিন্তু এখনও আসে নাই। আবার তবে এখানে আসার একটি খবর হলো, সেটি হলো যে অর্থনীতিতে যে রক্তক্ষরণ চলছিল, অব্যাহতভাবে সেই রক্তক্ষরণ বাড়ছিল, সেই রক্তক্ষরণটা থেমে যাচ্ছে বা রক্তক্ষরণটা কমে এসছে। এই কারণে আমি বলছি, অ্যাট দ্য সেম টাইম বলছি যে টাকা পাচারের যে ঘটনাগুলো ঘটছিল প্রতিনিয়ত, আমি যেটা বাৎসরিক হিসেব দিচ্ছিলাম, সেটিও আপনি গত 15 বা 20 দিনের যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা আমাদের ব্যাংকিং ব্যবস্থা, আপনি ইন টার্মস অফ ডলার অর টাকার হিসেবে আপনি যদি বলেন, সেই জায়গাটাতে কিন্তু অনেকটা যে রক্তক্ষরণটা যে থেমেছে তার একটি ইতিবাচক ইঙ্গিত দেয়া হচ্ছে সেই জায়গা থেকে। এই রক্তক্ষরণ যেটা থামতে শুরু করেছে, সেটি যদি পুরোপুরি থেমে যায়, তাহলে হয়তোবা টাকা পাচারের যে উদ্যোগ বা চেষ্টা সেটি আর হবে না। তার একটি বার্তা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে সব ব্যাংকের এমডিদেরকে ডেকে বলে দেওয়া হয়েছে, খুব সতর্কভাবে বলে দেওয়া হয়েছে। বিশেষ করে টাকা পাচারের মূল ঘটনাটা যদি আমরা দেখি, আপনার সেটি বাণিজ্যের আড়ালে হোক আর যেভাবেই হোক, ব্যাংকিং চ্যানেলের একটি সম্পৃক্ততা রোল থেকেই যায়। তো তখন তারা কি বলেছে, সরকারের অমুক উপদেষ্টা বা অমুক মন্ত্রী বা অমুক আপা সেখান থেকে নির্দেশনার কারণে। এখন যেহেতু একটি নন পলিটিক্যাল গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এখন আর কারো এভাবে রেফারেন্স দেওয়ার সুযোগ নেই, সে কারণে টাকা পাচারটা বন্ধ হবে হয়তো একটি জায়গা শেষে। জি, প্রফেসর আবু ইউসুফ, আপনি যদি শুনেন আপনার পরামর্শ কি, এবং শর্ট টার্মে এখন কি করা উচিত এই পাচার হওয়া যেন টাকা আর পাচার না হয়, প্লাস যেটুকু পাচার হয়েছে বা যতখানি পাচার হয়েছে যতটুকু সম্ভব ফিরে আনা সম্ভব কিনা?
জি, আমার মনে হয় আসলে প্যারালালি দুটো দিকই করতে হবে। একটা হচ্ছে যে যেটুকু পাচার হয়েছে সেটাকে ফিরে আনার প্রক্রিয়াগুলো যে কিভাবে আনা যায় সেটা নিয়ে অনেক ইন-ডেপথ অ্যানালিসিস করা যে কি প্রথমেই করতে হবে আসলে কি পরিমাণ আ টাকা পাচার হয়েছে। কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইনফরমেশন দেখতে পাই। কেউ বলে যে বছরে ৩ বিলিয়ন, ৪ বিলিয়ন এরকম যাচ্ছে। তো প্রথম হচ্ছে এক্সাক্টলি কতটুকু অ্যানালিসিস করে বের করা যে আসলে কি পরিমাণ টাকা, তার অঙ্কটা আ এক্সাক্টলি তো আর বলা যাবে না, বাট একটু কাছাকাছি যদি আমরা আনতে পারি। তারপরে যে যদিও আমরা জানি কোন, কোন দেশে এটার কনসেনট্রেশনটা বেশি, সেটিকেও একটু যদি আমরা এভিডেন্স বেসড একটা অ্যানালিসিস করতে পারি যে দেশগুলোকে আইডেন্টিফাই করা এবং বাইল্যাটারালি হোক বা যে ধরনের নিয়ম আছে সেগুলো একটু চেষ্টা করা টাকাগুলো ফেরত আনা যায় কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে অলরেডি একটা বার্তা কিন্তু এসছে গত ১ মাসের উপরে যে ইন্টারিম গভর্নমেন্ট যে ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে যে অন্তত করাপশন আ কমবে এইটুকু, অর্থাৎ যারা করাপশনের সাথে জড়িত তারা তো এই বার্তাটি পেয়েছে যে যেই করাপশন করুক না কেন, কোনো না কোনো সময় যে এই তাদেরকে একটা বিচারের আওতায় হোক বা সেরকম এরকম একটা সময় কিন্তু আসবে। তো সেই বার্তাটি যেহেতু গেছে এবং যেই ধরনের ইনিশিয়েটিভ গুলো নেওয়া হচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে, ইনক্লুডিং যে স্ট্রেংথেনিং যে ইনস্টিটিউশনস গুলো সেটা যদি করা হয়, প্লাস আমাদের যে পলিসি গুলো আছে এবং তার ইমপ্লিমেন্টেশনের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা যদি আমরা কমে নিয়ে আসতে পারি, আর এই ধরনের যে করাপশন কমানোর ক্ষেত্রে যে ইনস্টিটিউশন গুলো আছে, যে এই ধরনের অ্যান্টি করাপশন থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে, তারা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করতে পারে এবং সরকারকে যদি কমপ্লিমেন্ট করতে পারে, তো আশা করছি যে অন্তত করাপশন কমে গেলে এই যে অর্থ পাচারের যে বিষয়টি আছে সেই বিষয়টিও কিন্তু জি, আস্তে আস্তে জি। কমে আসবে। জি, সুতরাং দুটি বিষয় কিন্তু অনেক একটা ধন্যবাদ হচ্ছে যে প্রফেসর ইউসুফ খন্দকার। গোলাম মোয়াজ্জেম, শেষ সময় আপনার কাছে যেটা শুনতে চাই, তার মানে সামগ্রিকভাবে যদি অর্থনীতিতে একটা সুশাসন, ব্যাংকিং ব্যবস্থায় জবাবদিহিতা এবং সামগ্রিক একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেটি হয়তো বা পাচারটা কমাবে অথবা বন্ধ করবে। কিন্তু ফেরত আনার ব্যাপারে আপনি কতখানি আশাবাদী যেগুলো পাচার হয়েছে? না, আমার কাছে মনে হয় যে ফেরত আনার ব্যাপারে আমি খুবই আশাবাদী, কিন্তু ফেরত আনার ক্ষেত্রে বিষয়টা সময় সাপেক্ষ এবং প্রক্রিয়াগত বিষয়গুলো মেনে চলার বিষয় রয়েছে এবং এক এক দেশের এক এক ধরনের নিয়ম কানুন রয়েছে। সুতরাং সেই জিনিসগুলো হয়তো পরিপালনের বিষয়টা দাঁড়াবে যে অন্তর্বর্তী সরকার তার কতটুকু সময়কাল আছে এবং এই সময়কালের ভিতরে তারা কাজটুকু শুরু করে দিয়ে কোন পর্যন্ত যেতে পারবে, সেটি একটি। দ্বিতীয় যেটি দরকার, একটি সুনির্দিষ্ট তথ্যপত্র দরকার, টার্গেট কিছু আমার নাম প্রতিষ্ঠান দরকার, যেটা আমি বলছিলাম যে 4টি কমিটি রয়েছে, তাদের মাধ্যমে সেটি পাওয়া সম্ভব। সেটি আরেকটি, এবং যারা বড় প্লেয়ার সেটা তো হতেই পারে। আর আরেকটি যেটা আমি বলছিলাম সেটি হলো যে একটি টাস্ক ফোর্স করা যায় কিনা, এই যে যাদের কাছ থেকে আমরা ঋণ নেব, এটি তারা কারিগরি সহায়তাটাও আমাদেরকে দেবে এবং দেশীয় এবং দেশীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা কারিগরি কমিটি বা টেকনিক্যাল একটা টাস্ক ফোর্স করা যায় কিনা, যারা এই পুরো প্রক্রিয়ার ভিতরে তারা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্টগুলো দিবে কিভাবে আমাদের এই প্রক্রিয়াগুলো করতে হবে। কেননা ক্রস বর্ডার অনেক ধরনের বিষয়গুলো আমরা দেশীয় পর্যায়ে অনেকটা পুরোপুরি অবগত না, তারা হয়তো যেহেতু এগুলোতে তারা অবগত এক্সপার্ট রয়েছেন, তাদেরকে ব্যবহার করা এই সমস্ত প্রক্রিয়া। জি জি, অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, অনেক ধন্যবাদ সুলতান মাহমুদ, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আবু ইউসুফ। দর্শক, আমাদের প্রত্যাশা একটাই, দেশের টাকা দেশে থাকুক এবং পাচার হওয়া যে টাকা তার যতটুকু সম্ভব ফিরে আসুক, কারণ শেষ পর্যন্ত এই টাকায় দেশের মানুষের এবং এই দেশের কল্যাণে তা ব্যয় হোক। সেই শুভকামনায় শেষ করছি। ভালো থাকবেন সবাই।